গুরুত্বপূর্ণ বিতর্ক বিতর্ক গড়ে তোলে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা ও চৌকস নেতৃত্ববোধ, যা একটি দেশ ও সমাজকে অগ্রগামী করে। আমরা বিশ্বাস করি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা আগামী সুনাগরিক তৈরি করতে পারব। প্রিয় সুধী, আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রাকৃতিক সম্পদই হবে ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার। এই বিষয়ের পক্ষে বলবেন কুষ্টিয়া জেলা স্কুল খুলনা, বিপক্ষে বলবেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। পক্ষ দলের তার্কিকরা হলেন ফাহাদ হুসাইন, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অয়ন ও তাদের দলনেতা আবিদ মাহমুদ। বিপক্ষ দলের তার্কিকরা হলেন মোহাম্মদ আনাস, জুবায়ের আহমেদ শিকদার ও তাদের দলনেতা নাবিদ ফারজান অথৈ। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন বনকুসুম বড়ুয়া, প্রাক্তন বিতার্কিক ও ম্যানেজার বেক্সিমকো অনলাইন লিমিটেড, দিল উম্মে সালমা চৌধুরী, প্রভাষক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নজরুল ইসলাম ভূঁইয়া, প্রধান প্রতিবেদক সুপ্রভাত বাংলাদেশ। এই প্রতিযোগিতায় সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করবেন সাইদ চৌধুরী, প্রধান উপদেষ্টা বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং ব্যবস্থাপক যমুনা ব্যাংক লিমিটেড। আমি এখন বিতর্কের নিয়মাবলী উপস্থাপন করছি। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য 4 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 3 মিনিট পরে সতর্কতা সংকেত ও চতুর্থ মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। যুক্তি খনন পর্বে প্রত্যেক দলের দলনেতা 2 মিনিট অতিরিক্ত সময় পাবেন। আমি এখন মাননীয় সভাপতিকে আজকের এই বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত সুধী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে আন্তঃ স্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকে যে বিষয়টি নির্ধারিত হয়েছে প্রাকৃতিক সম্পদই হবে ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার। এটি যুগোপযোগী এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি প্রথমে পক্ষ দলের প্রথম বক্তা ফাহাদ হুসাইনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। Our greatest natural resources are our hearts and minds, together with those of the people around us. উক্তিটি বিখ্যাত দার্শনিক ডিএন রিহারের। মাননীয় সভাপতি, বিখ্যাত দার্শনিক ডিএন রিহারের মতামত অনুযায়ী বিশ্বের প্রতিটি দেশ যখন তাদের দেশের প্রধান চালিকা শক্তি হিসেবে পৃথিবীর প্রাকৃতিক শক্তির উপরে, প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করছে, ঠিক এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রাকৃতিক সম্পদই হবে ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার। ধন্যবাদ মাননীয় সভাপতি বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিষয়টির পক্ষে আমি এবং আমার দল সুদৃঢ়ভাবে অবস্থান করছি। দলের প্রথম বক্তা হিসেবে প্রথমে চলে যাচ্ছি সংজ্ঞায়নের দিকে। সংজ্ঞায়নের জন্য যে সকল প্রবন্ধগুলো দাবি করছি সেগুলো হলো প্রাকৃতিক সম্পদ, ভবিষ্যৎ বিশ্ব কূটনীতি এবং প্রধান হাতিয়ার। প্রাকৃতিক সম্পদ কোন দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরস্থ প্রকৃতি প্রদত্ত সকল সম্পদই প্রাকৃতিক সম্পদ। এক্ষেত্রে উল্লেখ্য যে কোন দেশ মানবসৃষ্ট সম্পদের মতো প্রাকৃতিক সম্পদ নিজের ইচ্ছা অধীনে সৃষ্টি করতে পারে না, এবং বিশ্বের যে সকল দেশের প্রাকৃতিক সম্পদের ঘাটতি রয়েছে সে সকল দেশ অন্য দেশের প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভর করতে হয়। সবদিন আজকে ভবিষ্যৎ বলতে আমরা কি বুঝি? আগামী এবং পরবর্তী বিশ্বের সমসাময়িক সামরিক অবস্থাকে ভবিষ্যৎ বিশ্ব বলে আজকে আমরা ধরে নিচ্ছি। তবে বিতর্কের স্বার্থে সকল কিছু পারিপার্শ্বিক বিবেচনায় আজকে আমরা 2030 ও এর নিকটবর্তী সময়কে বোঝাচ্ছি। সত্যি বিশ্ব কূটনীতি আন্তর্জাতিক সম্পর্কবিদ্যার একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে রাষ্ট্র ও রাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক চুক্তি বা আলোচনা সম্পর্কিত বিষয়াদি বিশ্লেষণ করা হয়। উল্লেখ্য যে একটি দেশের কূটনৈতিক বিষয়ের প্রধান 4টি নিয়ামক থেকে থাকে। এগুলো হলো আমদানি রপ্তানি, অর্থনীতি, সংস্কৃতি এবং সামরিক শক্তি বা অস্ত্র। সত্যি দুইটি দেশের কূটনৈতিক অবস্থায় প্রাকৃতিক সম্পদ মোট 3 ভাবে প্রভাব রাখে। প্রথমত, প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশসমূহের আন্তঃদেশীয় কূটনীতি। দ্বিতীয়ত, কোন দেশ কর্তৃক অন্য দেশের প্রকৃতি ভোগ দখলের কূটনীতি। এবং তৃতীয়ত, প্রাকৃতিক সম্পদ আমদানি রপ্তানি কর্তৃক গঠিত কূটনীতি। আজকে বিতর্কের একটি গুরুত্বপূর্ণ প্রপঞ্চ প্রধান হাতিয়ার, অর্থাৎ ভবিষ্যৎ বিশ্বে এই কূটনীতিকে কেন্দ্র করে কূটনীতির জন্য যতগুলো হাতিয়ারই থাক না কেন তার মধ্যে প্রধান এবং মূল হাতিয়ার অর্থাৎ মূল নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে প্রাকৃতিক সম্পদ। সত্যি আজকে কিছু উদাহরণ দিয়ে যাব। এর মধ্যে প্রথমত যদি আমরা চিন্তা করতে যাই, বিভিন্ন দেশ তাদের অর্থনীতি ও শিল্প বাণিজ্যের জন্য চালু রাখতে প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভরশীল, কিন্তু এই প্রাকৃতিক সম্পদ ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন পরিমাণে বিদ্যমান থাকায় একটি দেশ অন্য দেশের প্রাকৃতিক সম্পদের উপরে অনেকাংশেই নির্ভর করে। যেমন যদি আজকে উদাহরণ দিই, বাংলাদেশের আছে প্রাকৃতিক গ্যাস কিন্তু নেই কোনো খনিজ তেল।
অপরদিকে সৌদি আরব যেখানে আছে অসংখ্য অজস্র প্রাকৃতিক অর্থাৎ খনিজ তেল কিন্তু নেই প্রাকৃতিক গ্যাস। এমন অবস্থায় একটি দেশের অন্য দেশের প্রাকৃতিক সম্পদ আমদানির মাধ্যমে দেশের অর্থনীতি চালু রাখতে হয়। আবার প্রাকৃতিক সম্পদের চাহিদা মেটাতে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশসমূহ এই সম্পদ রপ্তানি করে। এভাবে একটি দেশের আমদানি এবং একটি দেশের রপ্তানির মাধ্যমে তৈরি হয় আমদানি রপ্তানির কূটনৈতিক সম্পর্ক। ফলে আমরা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হঠাৎ উন্নতি পেয়েছিল যে দেশগুলো, তার মধ্যে কাতারের 85%, কুয়েতের 95%, রাশিয়ার 63.7% ও সংযুক্ত আরব আমিরাতের 73% রপ্তানি আয় আসে প্রাকৃতিক সম্পদ থেকে। তথ্যসূত্র www.royalbangla.com। সভাপতি, বর্তমান উন্নত দেশসমূহের সজাগ দৃষ্টি কেন্দ্রীভূত হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দিকে। কেননা তারা জানে 2030 থেকে 2050 সালের মধ্যে যে চতুর্থ বিপ্লবটি ঘটবে আইসিটি কেন্দ্রিক, সেখানে তথ্য প্রযুক্তিতেও আমাদের প্রয়োজন পড়বে প্রাকৃতিক সম্পদের। ফলে চীন সরকার পেট্রোলিয়াম, গ্যাস, কয়লা ক্ষেত্র নিষ্কাশন সহ মোট 8টি ক্ষেত্রে এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে 8 বিলিয়ন 1 কোটি 60 লাখ চীনা মুদ্রা 2017 সালে ব্যয় করেছে। তথ্যসূত্র দৈনিক যুগান্তর 2/10/2017। এই সকল কিছু ছাড়াও বিশ্বের প্রতি দেশই এখন প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অধিকতর আগ্রহ দেখাচ্ছে। এর মূল কারণ প্রাকৃতিক সম্পদ দিয়ে বৈদেশিক বাণিজ্য সহ তারা সকল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে। কেননা আমরা আজকে এই জন্যই দাবি করতে চাচ্ছি প্রাকৃতিক সম্পদের ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার। ধন্যবাদ মহেশ সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষদলের প্রথম বক্তা ফাহাদ হুসাইনকে তার বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে বিষয় বিপক্ষের প্রথম বক্তা মোহাম্মদ আনাসকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকে মহান বিতর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকে মহান বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রাকৃতিক সম্পদই হবে ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার। প্রথমে এই বিষয়টি কিছু প্রঞ্জন সংজ্ঞায়িত করছি, সেটি হচ্ছে প্রাকৃতিক এবং সম্পদ। আজকে প্রাকৃতিক বলতে বোঝাচ্ছি আমরা প্রাকৃতিকগত যে কোনো জিনিস, এবং সম্পদ সম্পদ হচ্ছে এমন একটি জিনিস যার সীমা রয়েছে, অর্থাৎ যার সংখ্যায় নির্ণয় করা যায় এবং মজুত করা যায়। কূটনীতি, কূটনীতির অর্থ হচ্ছে কৌশলগত নীতি যা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আন্তঃসামাজিক সম্পর্ক বজায় রাখার জন্য ব্যবহৃত হয়। মূল হাতিয়ার, মূল হাতিয়ার বলতে আজকে আমরা বোঝাচ্ছি প্রধান অস্ত্র বা প্রধান সম্পদ, এর উপরে কোনো কিছুই নেই। মানুষ হচ্ছে আজকে এই বর্তমান বিষয়টি প্রেক্ষাপটটা খেয়াল করে দেখি। বর্তমানে হ্যাঁ প্রতিপক্ষ তো বলে গেলেন যে বিভিন্ন দেশগুলো তাদের প্রাকৃতিক সম্পদের মাধ্যমে কূটনৈতিক যে সম্পর্কটা আছে সেটা বজায় রাখছে, কিন্তু মানুষ সভাপতি এই প্রাকৃতিক সম্পদ 2055 থেকে 2075 সালের মধ্যে বিলীন হয়ে যাবে, অর্থাৎ এই প্রাকৃতিক সম্পদের কোনো অস্তিত্ব থাকবে না বিজ্ঞানীদের মধ্যে। মানুষ সভাপতি চিন্তা করুন, যখন আমাদের এই প্রাকৃতিক সম্পদের অস্তিত্বই থাকছে না, তখন এটা তো হাতের হিসেবে দূরের কথা, আমরা এটাকে চিন্তা করতে পারবো না, এটাকে আমরা কাজে লাগাবো। তখন মানুষ সভাপতি আমাকে একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নিতে হবে। আজকে আমরা সেই বিকল্প ব্যবস্থা থেকে বলছে প্রযুক্তি। আজকে প্রযুক্তির আওতায় আমরা আনছি নবায়নযোগ্য শক্তির জন্য প্রযুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। মানুষ সভাপতি আজকে আমরা কেন এই প্রযুক্তিকে ব্যবহার করতে চাচ্ছি, মানুষ সভাপতি একটু খেয়াল করে দেখি। আমাদের বিশ্বের বিভিন্ন দেশ আছে যাদের প্রাকৃতিক সম্পদ মজুদ আছে, কিন্তু মানুষ সভাপতি বিজ্ঞানীরা ধারণা করছেন যে এই প্রাকৃতিক সম্পদ খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসবে। মানুষ সভাপতি হ্যাঁ বিপক্ষ দলের মধ্যে বলতে পারে যে হচ্ছে এই প্রাকৃতিক সম্পদ যারা মজুদ করে রাখবে তারা বিশ্ব কূটনীতিতে পরবর্তীতে বিশ্ব কূটনীতিতে একটা বড় ভূমিকা পালন করতে পারে, কিন্তু মানুষ সভাপতি আজকে খেয়াল করে দেখুন, আজকে আপনার কাছে 2 কেজি আপেল আছে যেটা আপনি মজুদ করে রেখেছেন। বিশেষ কোথাও কোনো দেশে আপেল নেই, কিন্তু এই 2 কেজি আপেল আপনি কতক্ষণ সংরক্ষণ করে রাখতে পারবেন? আজকে বিশ্বের এই যে ডিমান্ড রয়েছে, ডিমান্ডের মানুষ সভাপতি একদিন না একদিন আপেল ফুরিয়ে আসবে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে একটা বিকল্প ব্যবস্থা করে নিতে হবে মানুষ সভাপতি। আর আজকে বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা বলছি প্রযুক্তিকে। মানুষ সভাপতি আজকে নবায়নযোগ্য যে শক্তি আছে সেই শক্তিকে আমরা সম্পদ বলতে পারি না, কারণ আপনি সৌরশক্তি বা বায়ু শক্তিকে আপনি কখনোই হাতে গুনে নির্ণয় করতে পারবেন না, অথবা এর যে লিমিট আছে সেই লিমিটটা নির্ণয় করতে পারবে না। সৌরশক্তি যে অসীম, তাই আমরা এটাকে সম্পদ বলতে পারবো না, বা সম্পদ সেটাই যেটা সীমাবদ্ধতা রয়েছে মানুষ সভাপতি। আজকে সৌরশক্তি থেকে যে আমরা সোলার প্যানেল থেকে আমরা যে বিদ্যুৎটা পাই, সেই বিদ্যুৎটা লিথিয়াম আয়ন ব্যাটারিতে সংরক্ষণ করতে পারি। এখন মানুষ সভাপতি বিপক্ষ দল বলতে পারে যে লিথিয়াম তো একটি প্রাকৃতিক সম্পদ, তো এটা তো ফুরিয়ে আসবে না। মানুষ সভাপতি লিথিয়ামকে আমরা ল্যাবরেটরিতে উৎপন্ন করতে পারি মানুষ সভাপতি, তাই লিথিয়াম যদি প্রকৃতিতে ফুরিয়ে আসে তা আমরা ল্যাবরেটরিতে উৎপন্ন করার মাধ্যমে লিথিয়াম আয়নের সেই ব্যাটারিটা তৈরি করতে পারি। আবার মানুষ সভাপতি এবার হচ্ছে বায়োমিল অর্থাৎ উইন্ড টারবাইন। এই উইন্ড টারবাইনে আমরা যে উইন্ড প্রপেলার যে প্রযুক্তিতে ব্যবহার করি, এই প্রযুক্তির মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এখন মানুষ সভাপতি বিভিন্ন যে নেতৃত্ব প্রয়োগের দেশগুলো রয়েছে অর্থাৎ USA, UK, জাপান, চায়না, এই প্রত্যেক
কি করে প্রত্যেক মানুষ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে থাকে। 317 মিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম আজকে বিশ্বে ব্যবহৃত হচ্ছে। 1.7 করে 2030 সালের মধ্যে 50% শক্তি ব্যবহার বেড়ে যাবে মানব সম্পত্তি এবং 85 মিলিয়ন অপরিশোধিত তেলের ব্যারেল আজকে বিশ্বে ব্যবহৃত হচ্ছে মানব সম্পত্তি। এইভাবে এই হারে যদি আমরা এই সম্পদগুলোকে ব্যবহার করতে থাকি আস্তে আস্তে করে আমাদের 2055 থেকে 2075 সালের মধ্যে এই প্রত্যেকটি সম্পদ ফুরিয়ে আসবে মানব সম্পত্তি, অর্থাৎ তখন সেই সম্পত্তি আমাদের কাছে মজুদ থাকবে না। ঠিক তখনই আমাদেরকে প্রযুক্তির উপর নির্ভর করতে হবে মানব সম্পত্তি। মানব সম্পত্তি আজকে একটু খেয়াল করে দেখি, আজকে চায়না যেখানে 4,96,000 কোটি মার্কিন ডলার তাদের প্রযুক্তি রপ্তানি করছে, বর্তমানে প্রেক্ষাপটে তারা চিন্তা করে দেখুন যখন এই প্রাকৃতিক সম্পদটা ফুরিয়ে আসবে তখন এই চায়না কত পরিমাণে তাদের এই প্রযুক্তিকে রপ্তানি করতে পারবে মানব সম্পত্তি। তাই মানব সম্পত্তি আমরা আজকের প্রেক্ষাপটে বিবেচনা করে বলতে পারি যে প্রযুক্তি হবে বিশ্ব কূটনীতির ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার। ধন্যবাদ মানব সম্পত্তি। ধন্যবাদ। বিপক্ষ দলের প্রথম বক্তা মোহাম্মদ আনাসকে তার বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার বিষয়ের পক্ষে আজকে পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অয়নকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বৃহৎ সামরিক শক্তি সম্পন্ন এবং গণতান্ত্রিক দেশ হয়েও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র যখন জামাল খোশগি হত্যার সময় নীরব ছিল, ঠিক তখনই বিশ্বের কাছে আজ একটি প্রশ্ন ওঠে যেখানে প্রাকৃতিক সম্পদের কাছে আজকে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হচ্ছে, ঠিক সেখানে কি আজকে প্রাকৃতিক সম্পদের কাছে বিশ্ব কূটনীতি কি পুঞ্জীভূত হচ্ছে না। মানব শক্তিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মানব শক্তি আজকে আমি প্রথমে চলে যাই আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার ক্ষেত্রে। তাদের দলের আজকে তারা যে জিনিসটা আজকে আমাদেরকে বলতে চাইলেন যে আগামী 2055 থেকে 2075 সালের মধ্যে সকল প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাবে। তাদের কথাটা এতটাই হাস্যকর যে তার মানে আমাদের পৃথিবীর আয়ুকালও এই পর্যন্ত থাকবে। কারণ আজকে প্রাকৃতিক সম্পদ বলতে আজকে আমরা সমুদ্র সম্পদ বলতে পারি, আজকে আমরা সৌরশক্তিকেও বলতে পারি। অর্থাৎ প্রাকৃতিক সম্পদ হচ্ছে সেই সকল সম্পদ যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই। এগুলো কি সৌরশক্তি কি সে কৃত্রিমতা থেকে পাবে? আজকে কখনোই সে পাবে না। আজকে তারা যে বারবার বলছে যে প্রাকৃতিক সম্পদ নিঃশেষ হয়ে যাবে এবং তখন আমরা প্রযুক্তির উপর নির্ভর করবো, কিন্তু তাদের দলের বাকি বক্তাদের কাছে আমাদের একটাই প্রশ্ন যে সেই প্রযুক্তিগুলো তারা কিভাবে চালাবে, সেখান থেকে সেই শক্তিগুলো তারা কোথায় পাবে? কৃত্রিম কোনো শক্তি, সেই কৃত্রিম শক্তি কোথা থেকে আসবে? অবশ্যই সেটা প্রকৃতি থেকে আসতে হবে, কারণ সকল শক্তির উৎস অবশ্যই হয় সূর্য এবং সূর্য হচ্ছে প্রকৃতির বিষয়। মানব সম্পত্তি আজকে আমাদের দল থেকে আমরা যেটা প্রমাণ করে দিয়ে চাচ্ছি যে প্রাকৃতিক সম্পদই হবে ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার। আজকে বিশ্ব কূটনীতির যে প্রধান দেশগুলো আছে তাদের মধ্যে যদি আজকে আমরা তুলনা করি, প্রথমে চলে যাওয়া যায় যে যুক্তরাষ্ট্র এবং ইরানের ইতিহাসে। মোহাম্মদ মোসাদ্দেক ক্ষমতায় আসার পর তিনি তেল কোম্পানিগুলোকে যখন সরকারিকরণ করা শুরু করেন, ঠিক তখনই কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক শিথিল হতে শুরু করে এবং তারপরে অপারেশন এজাক্সের পরে রেজা শাহ ক্ষমতায় আসলে প্রায় 20 বছর ধরে যখন যুক্তরাষ্ট্র ইরান থেকে প্রায় বিনামূল্যে তেল আমদানি করতে পারে, ঠিক তখনই কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুন্দর কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। ঠিক সেই সময় কিন্তু যুক্তরাষ্ট্র হোয়াইট রেভলিউশন নামক একটি বিষয় চালায় যেখানে ইরানের উন্নয়ন করার জন্য এবং পরবর্তীতে রেজা শাহের যে ক্ষমতা স্থায়িত্ব করার জন্য তারা সাবাক বাহিনী নামে একটি বাহিনী গঠন করে। কিন্তু পরবর্তীতে যখন সেই রেজা শাহের পতন ঘটে, ঠিক তখনই কিন্তু আয়াতুল্লাহ খোমেনি যখন আবার ক্ষমতায় এসে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেন যুক্তরাষ্ট্রের উপরে, ঠিক তখনই কিন্তু সাদ্দাম হোসেনকে ব্যবহার করে আবার ইরাক ইরানের যুদ্ধ বাধায় সেই যুক্তরাষ্ট্র। অর্থাৎ মানব শক্তি আজকে আমরা প্রথমে এই যে কূটনৈতিক পরাশক্তির দুটি প্রধান দেশ যুক্তরাষ্ট্র এবং ইরানের মাধ্যমে এটি প্রমাণ করার চেষ্টা করছি যে এই দুটি দেশ যখনই প্রাকৃতিক সম্পদের সাথে তাদের সম্পর্ক পাচ্ছে, ঠিক তখনই কিন্তু এদের কূটনৈতিক সম্পর্কটা অত্যন্ত সুন্দর হচ্ছে। কিন্তু যখনই এই প্রাকৃতিক সম্পদ থেকে তারা বঞ্চিত হচ্ছে অর্থাৎ যুক্তরাষ্ট্র বঞ্চিত হচ্ছে, ঠিক সে সময় কিন্তু তাদের মধ্যে এটা শিথিল হয়ে যাচ্ছে। এরপরে ঠিক একই পন্থায় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল দখলের জন্য ওয়ান গোয়াইদোকে পুতুল সরকার বানাতে চায়। সৌদি আরব থেকে এত তেল আমদানি করা সত্ত্বেও কেন যুক্তরাষ্ট্র ইরান ও ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের উপর রোহিত দৃষ্টি, তা পুরো বিশ্বের কাছে আজকে প্রশ্ন এবং আমার প্রতিপক্ষ দলের দুইজনের কাছেও আজকে প্রশ্ন থাকে যায় যে কেন আজকে যুক্তরাষ্ট্র যদি তারা যে বলেন প্রযুক্তির ক্ষেত্রে তাদের কাছে প্রশ্ন যুক্তরাষ্ট্র কি কোনো দেশ থেকে কমে আছে বা নিচে আছে, কিন্তু কেন তারা আজকে এত তেল সম্পদ আমদানি করার জন্য এতটা আগ্রহী। এরপরে মানুষ সভাপতি আজকে যদি আমরা বিশ্বের উন্নত দেশের কাতারগুলো দেখি, সেখানে আমরা পাবো সিঙ্গাপুরকে, সেখানে আমরা পাবো চীনকে, সেখানে আমরা পাবো উত্তর কোরিয়াকে বা দুবাই, কাতার, আরব আমিরাতকে। কোন দেশই কিন্তু আজকে প্রযুক্তিগত দিক থেকে কমে নেই, কিন্তু প্রত্যেকটা
বক্তব্য রাখার জন্য এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা জুবাইর আহমেদ শিকদারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, ষোড়শ শতাব্দীতে শিল্প বিপ্লবের পূর্বে যদি আজকে এই বিতর্কটি হতো, তবে প্রতিপক্ষের জায়গা থেকে মেনে নেওয়া যেত যে আজকে প্রাকৃতিক সম্পদ হবে বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার। কিন্তু মাননীয় সভাপতি, আজকে এই শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে প্রযুক্তির যুগে দাঁড়িয়ে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে প্রাকৃতিক সম্পদই ভবিষ্যৎ কূটনীতির প্রধান হাতিয়ার হবে। মাননীয় সভাপতি, ধন্যবাদ। শুধু কিছু বলার সুযোগ প্রদানের জন্য বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রাকৃতিক সম্পদই হবে ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার বিপক্ষে বলছি। মানে সর্বশুরুতে প্রতিপক্ষ দলের কাছে তিনটি প্রশ্ন রেখে যেতে চাই। প্রথমত, 21 শতকের সম্পদ জ্ঞান কেন? দ্বিতীয়ত, বর্তমানে প্রযুক্তি নির্ভর দেশগুলো কেন উন্নত? তৃতীয়ত, বর্তমানে পৃথিবীর ক্ষমতাসীন দেশগুলো কেন আজ প্রযুক্তি নির্ভর? এবার মানে সভাপতি, প্রতিপক্ষের অবস্থানের দিকে একটু লক্ষ্য করি। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা কোন দেশের ভোগ দখল সম্পর্কে একটা কূটনীতির ব্যাখ্যা দিলেন, যে কূটনীতি ছিল কিনা যে কূটনীতি তিন ধরনের, তার মধ্যে এক ধরনের কূটনীতি হচ্ছে যে বিভিন্ন দেশের ভোগ দখলের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা। এখন বিভিন্ন দেশের যে ভোগ দখল করবে গানবোট কূটনীতি নামে মানে সভাপতি এক ধরনের কূটনীতি রয়েছে যা কিনা সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে অন্য দেশ থেকে নিজের স্বার্থ হাসিল করা হয় এবং কূটনীতিক এক ধরনের সম্পর্ক স্থাপন করা হয়। এখন মানে সত্যি এই গানবোট যে কূটনীতি, সেই কূটনীতির জন্য আমার সর্বপ্রথম কোনটি লাগবে? প্রযুক্তি। দ্বিতীয়ত মানে সত্যি প্রথম বক্তা আরেকটি উদাহরণ দিয়ে যায়, আমেরিকার একটি উদাহরণ দিয়ে যায়, যে এই উদাহরণ থেকে মানে সত্যি আজকে ভবিষ্যতের এক ধরনের উদাহরণ আজকে দেওয়া উচিত ছিল, তিনি বর্তমানে এক ধরনের উদাহরণ দিয়ে যায় এবং মানে সত্যি তিনি এটা প্রমাণ করতে চান যে বর্তমানে কি হচ্ছে এবং অতীতে কি হয়েছিল। কিন্তু আজকে বিষয়টির দিকে লক্ষ্য না, আজকে ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির কথা বলা হয়েছে এবং আপনারা প্রত্যেকটি যুক্তিতে আছে বর্তমান এবং অতীতের কথা টেনে ধরছেন, ভবিষ্যতের কোনো কথা টেনে ধরছেন না। তৃতীয়ত মানে সত্যি আজকে প্রতিপক্ষের দলের দ্বিতীয় বক্তা একটি প্রশ্ন করে গিয়েছিলেন যে প্রাকৃতিক সম্পদ ছাড়া প্রযুক্তি কিভাবে ব্যবহার করবেন। প্রতিপক্ষ আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই যে আজকে আপনি প্রযুক্তি ছাড়া প্রাকৃতিক সম্পদ কিভাবে ব্যবহার করবেন। মানে সত্যি তৃতীয়ত, আজকে ভেনেজুয়েলার একটি উদাহরণ ছিল প্রতিপক্ষ দল থেকে তারা প্রাকৃতিক সম্পদে ভরপুর, যুক্তরাষ্ট্র, ইরান সহ বিভিন্ন দেশ হচ্ছে তাদের থেকে তেল নিচ্ছে। কিন্তু মানে সত্যি আমাদের প্রশ্নটি এই জায়গায়, কেন মানে সত্যি এত প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতি ঘটছে? মানে সত্যি এবার মানে সত্যি আমরা কেন আমাদের জায়গা থেকে প্রাকৃতিক সম্পদকে প্রাধান্য দিচ্ছি না? প্রথমত মানে সত্যি ঐতিহ্যবাহী পত্রিকা দ্য গার্ডিয়ানের তথ্য মতে বর্তমান সময়ে পৃথিবীর নবায়নযোগ্য যে সম্পদ, প্রাকৃতিক সম্পদ, তার চেয়ে 30 ভাগ বেশি সম্পদ পৃথিবীর মানুষ অতিরিক্ত ব্যবহার করছে। মানে সত্যি যা থেকে স্পষ্টভাবে ধারণা করা যায় যে এমন একটি সময় আসবে যখন কিনা আমাদের প্রাকৃতিক সম্পদ সম্পূর্ণ ফুরিয়ে যাবে এবং এই সময়টাতে যখন বিভিন্ন দেশের চাহিদা পূরণ হবে মানে সত্যি সবচেয়ে বড় হুমকি, তখন ঠিক কিভাবে মানে সত্যি ভবিষ্যতে বিশ্ব কূটনীতিতে এই প্রাকৃতিক সম্পদ অবদান রাখবে তার বলার রাখবে না, তার বলার অপেক্ষা রাখবে না। মানে তাছাড়া মানে সত্যি সেই পত্রিকায় উল্লেখ ছিল আমাদের বসবাসের পৃথিবী একটাই এবং তাই আমাদের উচিত নতুন প্রযুক্তি আবিষ্কার করা, যাতে নতুন প্রযুক্তি আবিষ্কার করে যাতে সম্পদগুলো বাঁচানো বা পুনরুৎপাদন করা যায়। এখন মানে সত্যি প্রতিপক্ষ এরপরও কিভাবে ভবিষ্যতে বিশ্ব কূটনীতির প্রাকৃতিক সম্পদের প্রধান হাতিয়ার বলছেন, প্রশ্ন রেখে প্রতিপক্ষের কাছে আশা করি উত্তর দিয়ে যাবেন। এবার মানে সত্যি আমাদের জায়গা থেকে লক্ষ্য করি মানে সত্যি প্রযুক্তি কেন ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার হবে। প্রথমত মানে সত্যি আজকে প্রাকৃতিক সম্পদের উৎপাদন থেকে শুরু করে ব্যবহার, আমদানি, রপ্তানি এবং প্রতিটি ক্ষেত্রে মানে সত্যি আজকে আমার প্রযুক্তি নির্ভর। ঠিক এই জায়গা থেকে যখন মানে সত্যি প্রযুক্তি ছাড়া বর্তমানে প্রাকৃতিক সম্পদ ব্যবহারই দুঃসাধ্য, তখন ভবিষ্যতে প্রযুক্তি যে ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার হবে তার বলার অপেক্ষা রাখে না। মানে সত্যি প্রতিপক্ষ আজ প্রযুক্তি যে প্রধান হাতিয়ার হবে ভবিষ্যতে বিশ্ব কূটনীতির তা মানতে নারাজ। তারা বিশ্বাস করে যে প্রাকৃতিক সম্পদের ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার হবে। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ লক্ষ্য করুন, 2018 সালের 12 মে মহাকাশে প্রেরিত হয় বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। যাত্রার পর বিশ্ব কূটনীতিতে বাংলাদেশের কি এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ে তা একটু লক্ষ্য করুন। আজকে ঠিক 10 বছর আগের কথা চিন্তা করুন, যখন কিনা বাংলাদেশ বিশ্ব কূটনীতির কোনো ভালো এক ধরনের প্রভাবই রাখতো না। সেই স্যাটেলাইট উৎক্ষেপণের পর আজকে যখন 20টি ট্রান্সপন্ডার আমরা হচ্ছে অন্য দেশের কাছে দিচ্ছি, তখন বাংলাদেশের ভাবমূর্তি ঠিক কত উন্নীত হচ্ছে এবং বিশ্বে বিশ্ব কূটনীতিতে এই প্রযুক্তিটি ঠিক কতটা ভূমিকা রাখছে। এবং পরবর্তীতে মানে সভাপতি যখন কিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এর মতন যে প্রযুক্তিগুলো সেগুলো বাস্তবায়ন করা হবে, তখন বাংলাদেশ আরো কতটা ভূমিকা রাখবে একবার লক্ষ্য করুন, তারপর তৃতীয় বক্তা বিশ্লেষণ করা যাবে। তাই মানে সত্যি বলতে চাই আজকে হচ্ছে প্রযুক্তি ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির প্রধান দিয়ে প্রাকৃতিক সম্পদ কখনো হতে পারে না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। জুবাইর আহমেদ শিকদারকে তার বক্তব্য রাখার জন্য এবার পক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলনেতা আবিদ আহমেদকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, খুব একটা মজার বিষয় হচ্ছে বিপক্ষ দলের যে বক্তারা এতক্ষণ পর্যন্ত বক্তৃতা দিয়ে গেলেন মাননীয় সভাপতি, তারা কেউ কূটনীতি বলতে কি বোঝাচ্ছে সেটা এখনো মাননীয় সভাপতি তাদের কাছ থেকে পরিষ্কার নয়। দেখুন মাননীয় সভাপতি, হয়তোবা আজকে 21 সম্পদকের সম্পদ হতে পারে তথ্য, হতে পারে প্রযুক্তি, হতে পারে জ্ঞান, কিন্তু মাননীয় সভাপতি একটা দেশ যখন অন্য দেশের সাথে চুক্তিবদ্ধ হয় কিংবা কূটনৈতিক কোনো আলাপ আলোচনা করে, তখন আপনার যেটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি, যেটা আপনার কাছে থাকে না সেটা ব্যবহার করে। মাননীয়
করে না, মার্কিন পরাশক্তি তেল নিয়ে বিনিয়োগ করে, অস্ত্র নিয়ে বিনিয়োগ করে। মাননীয় সভাপতি, তাদের ক্ষেত্রে আরেকটা খুব বড় কথা আসলো, গানবোট পরাশক্তি। এখন দেখুন যে বিশ্বের যে সকল দেশ আজকে অস্ত্র রপ্তানি করছে কিংবা আমদানি করছে, তাদের দিকে দেখান। আজকে ভারত, যেখানে রয়েছে মানুষশক্তি বিপুল পরিমাণ পারমাণবিক মানুষশক্তি এলপিজি গ্যাস, যেখানে কিনা আজকে ভারতের এই মজুদের উপর নির্ভর করে যিনি কিনা প্রযুক্তিগতভাবে বয়লে কিংবা অন্যান্য কয়লা কোম্পানি প্রতিষ্ঠাতা, তাদেরকে আজকে রক্ষা করতে হয় সেই প্রাকৃতিক এলপিজি গ্যাসের উপর, তাদের গাড়ি চালানোর কারণে। মানুষশক্তি এইখান থেকে ভারত আজকে বিশ্ব অর্থনীতিতে 2030 সালে মানুষশক্তি আজকে নেতৃত্ব দিবে 3য় নম্বরে। মানুষশক্তি আজকে মায়ানমারের দিকে লক্ষ্য করুন। মায়ানমার এত বড় একটি দেশ, যেখানে চীনা প্রযুক্তি তাদের থেকে অনেক কম, বা চীনা যে অর্থনীতি মানুষশক্তি বা চীনা যে প্রযুক্তি রয়েছে, ড্রোন রয়েছে, যেখান থেকে মায়ানমারকে মানুষশক্তি সেই চীনার কাছ থেকে আজকে কি রপ্তানি করতে হয়, অস্ত্র রপ্তানি করতে হয়। কিন্তু চীনার কথা না ভেবে বা চীনা আজকে বাধ্য হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে মানুষশক্তি কোনো কথা না বলার জন্য। কেন হচ্ছে মানুষশক্তি? কেননা আজকে মায়ানমারের কামার উপরে চীন শক্তি মানুষশক্তি সম্পূর্ণভাবে নির্ভরশীল, এবং যখন সে দেখছে যে আজকে যদি আমি রোহিঙ্গা ইস্যুতে কথা বলি, তাহলে মায়ানমার আমাকে তামা দেওয়া বন্ধ করে দিবে, তেল দেওয়া বন্ধ করে দিবে। এই জন্য সে রোহিঙ্গা ইস্যুর মতো একটা ইস্যুতে মানুষশক্তি কোনো ভূমিকা রাখতে পারছে না। আজকে মানুষশক্তি আপনি ফ্রান্সের দিকে তাকান, মানুষশক্তি আজকে ফ্রান্স তো বিশাল বড় পরাশক্তি, তারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, কিন্তু মানুষশক্তি ফ্রান্সের কাছে কোনো প্রাকৃতিক সম্পদ নাই। এই জন্য মানুষশক্তি 125 দেশ থেকে 125 রকম প্রাকৃতিক সম্পদ তাদেরকে আমদানি করতে হয়, এবং এই আমদানির জন্য মানুষশক্তি তারা 125টি দেশের জনগণকে আজকে ভিসা বাদে তাদের দেশে ভ্রমণের সুযোগ দিয়েছে। কেন দিয়েছে মানুষশক্তি? এই কূটনৈতিক চুক্তিগুলো তারা যে ভাবছে যে বিশ্বের সকল বড় সম্পদ হলে সেটা কূটনৈতিক প্রধান হাতিয়ার হয়, বিষয়টা সেটা নয়। বরং যে দেশ মানুষশক্তি তারা একটি খুব হাস্যকর কথা বলেছেন যে 1955 থেকে 1975 এর ভিতরে সকল প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়ে যাবে। মানুষশক্তি 2075 এর ভিতরে সকল প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়ে যাবে। এখন কথা হচ্ছে বিজ্ঞানীরা প্রথমত বলেছে যে 200 বছর চলবে। এখন আপনি দেখুন, আগামী যখন পারমাণবিক শক্তি আবিষ্কার হয়েছিল না, তখন বিজ্ঞানীরা বলেছিল যে এই শক্তি মাত্র 100 বছর চলবে। তারপরে যখন পারমাণবিক শক্তি আবিষ্কার হলো ইউরেনিয়াম, তখন বললো যে এই শক্তি আরো 200 বছর চলবে। তো পরবর্তীতে এরকম আরো কোনো প্রাকৃতিক শক্তি থাকতে পারে কিনা, এমন কোনো নিশ্চয়তা তাদের কাছে রাখতে পারেনি। সেইখান থেকে মানুষশক্তি আমরা এইটাই প্রমাণ করেছি যে প্রাকৃতিক শক্তি হবে আগামী বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার। ধন্যবাদ মানুষশক্তি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। পক্ষান্তরে দলনেতা আবিদ আহমেদকে তার বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন বিপক্ষ দলের দলনেতা নাবিদ ফারজান ওতইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রযুক্তির অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে মোদের দেশ, স্বপ্নবোধের সত্যি হবে ডিজিটাল বাংলাদেশ। প্রেরণ করেছি মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, গ্রামে গঞ্জে হারিকেন নয়, জ্বলছে এখন এলইডি লাইট। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকে মহান বিতর্কে মঞ্চে কিছু বলবার সুযোগ প্রদানের জন্য। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রাকৃতিক সম্পদই হবে ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার। কিন্তু আফসোস, আজকে আমার প্রতিপক্ষ দলের বক্তব্য শুনে মনে হচ্ছে বিতর্কের বিষয়টা হয় এরকম, প্রাকৃতিক সম্পদই ছিল অতীত বিশ্বের কূটনীতির প্রধান হাতিয়ার, অথবা প্রাকৃতিক সম্পদই বর্তমান বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার। কেন বলছি দেখেন, আজকে ভাই আপনারা বলছেন আয়াতুল্লাহ খামেনির যুগের কথা, সাদ্দামের যুগের কথা, কিন্তু আজকের বিতর্কের বিষয় তো আয়াতুল্লাহ খামেনি সাদ্দামের যুগের কথা নাই, বরঞ্চ আজকে যে প্রিন্স সালমান কিংবা হাসান রোহানি তাদের যুগের কথা না। আজকে আমরা এমন একটি সময়ের কথা বলছি যে সময়টা আমরা এখন কেউ জানি না, কিন্তু গবেষক বা বিজ্ঞানীদের মতো আমরাও ধারণা করছি কি হতে পারে। কিন্তু আপনারা সেই ধারণাকে না নিয়ে আপনারা অতীত ইতিহাস টেনে আনছেন এবং বর্তমান প্রেক্ষাপটকে টেনে এই বিতর্কের মধ্যে ধোয়ার সৃষ্টি ছাড়া আর কিছুই করতে পারছেন না। আজকে আসি প্রতিপক্ষ দলের যুক্তি ঘটনার দিকে। প্রথমে আসি হচ্ছে কি আজকে আপনার প্রথম বক্তা, তার একটি কথায় তিনি বলে গেলেন প্রাকৃতিক গ্যাস নাকি ভারতের সাথে আমদানি রপ্তানি করে। আজকে একটু লক্ষ্য করুন, আপনার দেশে প্রাকৃতিক গ্যাস আছে বা যে কোনো একটি দামে খনিজ পদার্থ আছে, আপনারা হয়তো
বেষ্টিত, তাদের কোনো জলসীমা নেই এবং তাদেরকে নির্ভর করতে হয় বাংলাদেশ কিংবা ভারতের উপর। আজকে দেখেন তাদেরকে এই যে জলসীমার জন্য নির্ভর করতে হয়, তাদেরকে নির্ভর করতে হবে না। আজকে আপনারা যে যুগের কথা বলছেন, ক্রিস্টোফার কলম্বাস কিংবা ভাস্কো ডি গামার কথা, যুগের কথা, সেই যুগের কথা আপনি একটু ভুলে গিয়ে আজকে কার্গো জাহাজের বদলে যদি আপনারা কার্গো বিমানের মাধ্যমে আজকে এই যে সম্পদগুলো পণ্য আমদানি রপ্তানি করতে চান তাহলেই হয়ে যায়। আর এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকে কথা হচ্ছে যে প্রযুক্তি 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 এবং প্রযুক্তি হবে ভবিষ্যৎ পৃথিবীর প্রধান হাতিয়ার, কূটনীতির ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার। আজকে আপনারা বারে বারে একটি কথা বলে যাচ্ছেন যে প্রাচীন যুগের কথা, আয়াতুল্লাহ খামেনি হচ্ছে আর সাদ্দামের কথা, কিন্তু আজকে বিতর্কের বিষয়টিতে কখনোই বলা নেই যে অতীত বিশ্ব কূটনীতি কি ছিল। আজকে আমাদের বিতর্কের মূল জায়গাটি হচ্ছে গিয়ে ভবিষ্যৎ বিশ্ব কূটনীতি কোন দিকে যাচ্ছে এবং ভবিষ্যৎ বিশ্ব কূটনীতি এদিকেই যাচ্ছে যখন আমরা দেখতে পাই যে দেশ প্রযুক্তিতে যত বেশি উন্নত তাদের কূটনৈতিক যে শক্তি, তাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশ কূটনৈতিক ভাবে যতটা অতপ্রতভাবে মিলে জড়িত থাকতে চায়, সেটাই আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে উত্তর কোরিয়ার মতো একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে কিনা প্রাকৃতিক সম্পদ, যে রাষ্ট্রে কিনা জনগণ খাবার পায় না ঠিক মতো, অনাহারে ভোগে, কিন্তু তারপর তাদেরকে সকলেই ভয় পায়। কারণ কি, কিম জং উনের টেবিলের নিচে যে সুইচ, সেই সুইচটি দিয়ে ট্রাম্পের হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা তার আছে। অর্থাৎ এখানে প্রযুক্তির পাওয়া, আজকে প্রাকৃতিক সম্পদ নয়। এই জায়গাটি থেকে দাঁড়িয়ে আজকে আমরা বলছি বর্তমান তো আজকে একটি পদ্ধতি তৈরি হয়ে গেছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এবং প্রযুক্তি হবে ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার। ধন্যবাদ বিপক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলনেতা নাবিদ পারজান অন্তরীর বক্তব্যের মধ্য দিয়ে আমাদের গঠনমূলক পর্বের বক্তব্য ইতিমধ্যে শেষ। আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্ব, যুক্তি খণ্ডন পর্বে। যুক্তি খণ্ডন পর্বে প্রথমে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিপক্ষ দলের দলনেতা আবিদ আহমেদকে। মাননীয় সভাপতি, লাস্টের কথাটা আমার খুব চমৎকার লাগলো। ঠিক আছে, যে হোয়াইট হাউস উড়িয়ে দিতে পারেন তার বোমার নিচে। এখন মানুষ সত্যি দেখুন, আপনি লক্ষ্য করুন যে যুক্তরাষ্ট্রে প্রায় ৭,০০০ প্লাস পারমাণবিক বোমা রয়েছে। পুরো পৃথিবী ধ্বংস করতে ১০০-র বেশি পারমাণবিক বোমা লাগবে না। ঠিক এইরকমই মানুষ সত্যি ১০০টা পারমাণবিক বোমা আছে, চীনের কাছেও আছে, ভারতের কাছেও আছে, পাকিস্তান আছে বলে দাবি করে, ইসরায়েলের কাছেও আছে। এই জন্য মানুষ সত্যি তারা যে মধ্যযুগের যে পারমাণবিক বোমা কিংবা অস্ত্র নিয়ে গোলা বারুদের যে কূটনৈতিকের কথা বলছে, বা তারা যে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে যে কূটনৈতিক স্বীকার করার কথা বলছে, সেটা এখন চলবে না। কেননা মানুষ সত্যি আজকে আপনি কখনো একা কোনো দেশের হয়ে ইজিক্যালটি এমসি স্কয়ার, এটা পুরো পৃথিবী থেকে শুধুমাত্র
স্বপ্ন আমার একটি বাড়ি একটি খামার। এই প্রকল্পের আওতায় আজকে গ্রামাঞ্চলে যে জৈব পদার্থগুলো যে আজকে গরুর গোবর কিংবা অন্যান্য আবর্জনার মাধ্যমে আজকে বিভিন্ন ধরনের বায়োগ্যাস প্ল্যান্ট কিংবা অন্যান্য মাধ্যমে আজকে বিভিন্ন ধরনের গ্যাস কিংবা বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। প্রতিপক্ষ দল এটাও মনে হতে পারে প্রাকৃতিক গ্যাসের অবদান না, প্রাকৃতিক গ্যাস কিংবা প্রাকৃতিক সম্পদের অবদান না। এই জিনিসগুলো আজকে প্রযুক্তির মাধ্যমে এবং মানুষ বুদ্ধি খাটিয়ে প্রযুক্তির মাধ্যমে আজকে এই বায়োগ্যাস কিংবা হচ্ছে কি আপনার এই যে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে, সম্পূর্ণ হচ্ছে নবায়নযোগ্য শক্তি এবং নবায়নযোগ্য শক্তি কখনোই প্রাকৃতিক সম্পদের মতো নয়, এটা মানুষের বুদ্ধি দ্বারা প্রযুক্তি দ্বারা এইগুলো আজকে বিনির্মাণ করতে হয় এবং যার মাধ্যমে বিশ্ববাসী উপকৃত হয়ে থাকে। আজকে তারা বলছেন সৌর সম্পদের কথা। সৌর সম্পদকে আপনি হাতে করে নিয়ে বাজারে যান, যেতে পারেন না। অর্থনীতির ভাষায় বলা হয় যে জিনিসের কোনো সীমাবদ্ধতা নেই তাকে সম্পদ বলা চলে না। কেন বলা চলে না? আজকে এই জিনিসটা আপনি একটা পাত্রের ভিতর আবদ্ধ করে রাখতে পারবেন না। আজকে আপনি হাতে করে নিয়ে বাজারে যেতে পারবেন না, কিন্তু কি করতে পারবেন? আজকে আপনি সোলার পাওয়ার ব্যবহার করে আপনি সৌরশক্তিটাকে কাজে লাগিয়ে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন, যে আপনার বিদ্যুতের চাহিদা পূরণ করবে। আপনি আজকে সেই বিদ্যুতের মাধ্যমে রান্না করতে পারবেন, যার ফলে আজকে আপনার প্রাকৃতিক গ্যাসের যে চাহিদা, ভবিষ্যৎ পৃথিবীতে যখন প্রাকৃতিক গ্যাস থাকবে না তখন আপনি এই বিদ্যুৎ দ্বারা রান্না করতে পারবেন। এবং এই বিদ্যুতের মাধ্যমে আজকে আপনি বিভিন্ন ধরনের বিদ্যুৎ চালিত যে সকল যানবাহন, সেই যানবাহনগুলো চালাতে পারবেন, যার জন্য আপনার পেট্রোলিয়াম কিংবা অকটেনের মতো যে প্রাকৃতিক তেলগুলো সেগুলো আপনার প্রয়োজন হবে না। অর্থাৎ ভবিষ্যৎ পৃথিবীতে যখন প্রাকৃতিক সম্পদ থাকবে না, দিন শেষে কিন্তু আমাদের এই প্রযুক্তির দ্বারস্থ হতে হবে। কিন্তু প্রাকৃতিক সম্পদ যখন থাকবে না, তখন প্রাকৃতিক সম্পদের মাধ্যমে কোন ধরনের বায়বীয় প্রাকৃতিক সম্পদের সাথে নিয়ে তারা বিশ্বকূটের দিকে চিন্তা করছেন, আমার বা আমার দলের গানের বোধগম্য হচ্ছে না। প্রতিপক্ষ দল কোন ধরনের বায়বীয় পদার্থ নিয়ে আজকে বিতর্কটি করে যাচ্ছেন তার তারাই ভালো নেন। আজকে তারা প্রত্যেকটি যুক্তি, প্রত্যেকটি উদাহরণ দিয়েছেন বর্তমান যুগের এবং অতীত যুগের। এখন পর্যন্ত বিতর্কটি তাদের সকলের বক্তব্য শেষ, কিন্তু রোহিঙ্গা ইস্যুর কথা বলেন, সেটা বলে গেলেন বর্তমান যুগের কথা, কিন্তু ভবিষ্যতে কি হবে তা নিয়ে আজকে তারা কোনো কথাই বললেন না। কেন বললেন না? কারণ ভবিষ্যৎ পৃথিবীর জন্য, ভবিষ্যৎ বিশ্ব প্রকৃতির জন্য প্রাকৃতিক সম্পদ প্রধান হাতিয়ার না, এটা একটা হাতিয়ার, কিন্তু প্রধান হাতিয়ার কোনটি? প্রযুক্তি। ধন্যবাদ সবাই, ধন্যবাদ সবাই। আজকে বিপক্ষ দলের তৃতীয় বক্তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের গঠনমূলক পর্ব এবং যুক্তি খণ্ডন পর্ব দুটি পর্বই শেষ হলো। আজকে যে বিষয়টি এখানে আলোচিত হয়েছে, দুটি পক্ষই তাদের আলোচনা করেছে এবং সেটি ছিল প্রাকৃতিক সম্পদই হবে ভবিষ্যৎ বিশ্ব কূটনীতির প্রধান হাতিয়ার। আমাদের আজকের পক্ষ দল এবং বিপক্ষ দল আমি সবার সামনে উপস্থাপন করছি খুব সংক্ষিপ্ত আকারে। এখানে পক্ষ এবং বিপক্ষ দলের যারা বিতার্কিক ছিলেন তারা বলেছিলেন যে বিষয়গুলো 2055 থেকে 2075 সালের মধ্যে শেষ হয়ে যাবে প্রাকৃতিক সম্পদ। এটা ব্যাখ্যা দিয়েছিলেন যে মানে প্রাকৃতিক সম্পদের উপর বেশি নির্ভরতা, প্রাকৃতিক সম্পদের বেশি ব্যবহার, এই ব্যবহারের কারণে এটা এত সময়ের ভিতরে খুব দ্রুত গতিতে শেষ হবে। সেই সঙ্গে প্রাকৃতিক সম্পদের ব্যবহার, এই ব্যবহারের উপর নির্ভর করে অর্থনৈতিক উন্নয়নের চাকাকে আর সচল করছে যে সমস্ত ভৌগোলিকভাবে যে সমস্ত দেশগুলোতে প্রাকৃতিক সম্পদ কম রয়েছে তারা অন্য দেশগুলো থেকে সেগুলো আমদানি করছে এবং এইভাবে আমদানি রপ্তানির মধ্যে দিয়ে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকাকে সচল রাখছে। প্রাকৃতিক সম্পদের যে বিষয়টি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে এটি দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে নবায়নযোগ্য আর হচ্ছে অনবায়নযোগ্য। তো আমরা বেসিক্যালি যে জিনিসগুলো আমরা বারবার ব্যবহার করতে পারবো, ব্যবহৃত হচ্ছে, যেমন পানি, সূর্য, বায়ু, এই সমস্ত বিষয়গুলিকে আমরা নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হিসেবে আমরা ধরে নিচ্ছি। ঠিক তেমনি ভাবে তেল, গ্যাস কিংবা খনিজ সম্পদ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা অনবায়ন হিসাবে আজকে এখানে মূল্যায়ন করছি। তো আজকে অনেকগুলো রাষ্ট্রের কথা উঠে এসছে, আমেরিকা, রাশিয়া, ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান কিংবা যে সমস্ত রাষ্ট্রগুলোর কথাগুলো বলা হয়েছে সেই সমস্ত রাষ্ট্রগুলো প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করছে এবং ব্যবহারের কারণে আবার প্রযুক্তির দিক দিয়েও কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে সামনে আমাদের খুব বিচারক মন্ডলী যারা রয়েছে, আমরা বিচারকদের রায় অনুযায়ী আজকের ফলাফলটি আমি ঘোষণা করছি। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন পক্ষ দলের তৃতীয় বক্তা আবিদ আহমেদ। আমরা অভিনন্দন জানাই আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। সেই সঙ্গে আজকে এই অনুষ্ঠানের বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দল কুষ্টিয়া জেলা স্কুল। আমরা অভিনন্দন জানাচ্ছি কুষ্টিয়া জেলা স্কুলকে। সেই সঙ্গে অভিনন্দিত করছি আজকের যে বিপক্ষ দলের শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, যারা আজকের এখানে প্রতিনিধিত্ব করেছেন তাদেরকেও। সেই সঙ্গে আজকের এই বিতর্ক প্রতিযোগিতাটি আপনারা যারা উপভোগ করেছেন তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই অধিবেশন। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা।